হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আরো একবার তোমাদের সাথে রিজনিং ক্লাসে গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আজকে, কারণ সামনে কিন্তু এক্সাম, আর এই এক্সামে তোমাদের ফুল স্কোর করতে গেলে এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। তো 10টা কোশ্চেন আমরা আলোচনা করবো রিজনিং এর, যেরকম টাইপের কোশ্চেন আসবে। সামনেই রয়েছে গ্রুপ সিডি, তো সেক্ষেত্রে আমরা 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটার একটু দেখো, আর তোমরা নিজেদের বন্ধুদের সাথে জিনিসগুলোকে শেয়ার করো। তো চলো স্টার্ট করি আমরা। প্রথম কোশ্চেন বলছে, চারজন বন্ধু ডব্লিউ, এক্স, ওয়াই এবং জেড একটি বর্গাকার টেবিলের কোনায় কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বলছে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, যদি আউটসাইডে মুখ করে বসে থাকতো তাহলে কিন্তু ডান দিক বাঁ দিক নিয়ে কিন্তু একটা প্রবলেম তৈরি হতো। এখানে যেহেতু কেন্দ্রের দিকে প্রত্যেকে মুখ করে বসে আছে, তাই আমার ডান দিক যেটা, এই পার্সনগুলোর ডান দিক কিন্তু সেটাই হবে। তো এখানে কি বলা হয়েছে, তারপর ডাব্লিউ এবং জেড বিপরীত কোণে নয়, মানে ডাব্লিউ আর জেড কিন্তু অপোজিট কোণে কিন্তু নেই। তবে ডাব্লিউ হলো ওয়াই এর অবিলম্বে ডান দিকে, মানে ডাব্লিউ ওয়াই এর ডান দিকে রয়েছে, এটা বলা আছে। বলছে নিচের মধ্যে কে এক্স এর বিপরীতে বসে আছে, এক্স এর অপোজিটে কে বসে আছে। তাহলে বলছে একটা বর্গাকার টেবিল রয়েছে, একটা বর্গাকার এরকম টেবিল রয়েছে, এরকম বর্গাকার টেবিলের চার কোণে চারজন আছে, আর প্রত্যেকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। চার কোণে চারজন রয়েছে আর প্রত্যেকে কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। বলছে যে ডাব্লিউ কে আমি একটা জায়গা বসিয়ে দিই, আর বলেছে যে ডাব্লিউ এবং জেড বিপরীত কোণে নয়। তাহলে আমি যদি ডাব্লিউ কে এই জায়গায় বসিয়ে দিই, তাহলে জেড এর পজিশন এই জায়গায় হবে না। তাহলে জেড এর পজিশন আইদার এই জায়গা অথবা এই জায়গা, এই দুটো পোর্শনের মধ্যে কোনো না কোনো একটা জায়গায় জেড বসবে। আচ্ছা, এবার কি বলছে, ডাব্লিউ হলো এক্স এর অবিলম্বে ডান দিকে, মানে ডাব্লিউ হলো ওয়াই এর অবিলম্বে ডান দিকে। তাহলে বলছে যে ওয়াই এমন একটা জায়গায় বসবে যেন ওয়াই এর ডান দিকে ডাব্লিউ থাকে। তাহলে আমি ওয়াই কে কোথায় বসাবো? ওয়াই কে আমি এই জায়গায় বসাবো যাতে ওয়াই এর ডান দিকে আমি কাকে পাই? ডাব্লিউ কে পাই। তাহলে এই জায়গায় বসবে হচ্ছে ওয়াই। আর শুরুতেই আমি বলেছিলাম যে জেড এর পজিশন আইদার এই জায়গায় অথবা এই জায়গায়, তাহলে এই জায়গায় বসবে হচ্ছে জেড, যেহেতু এই জায়গা ফিল আপ হয়ে গেছে। তারপরে রয়েছে হচ্ছে এক্স, তাহলে এক্স বসবে হচ্ছে এই জায়গায়। এখানে প্রশ্নটা করা হয়েছিল নিচের মধ্যে কে এক্স এর বিপরীতে বসে আছে, তাহলে এক্স এর বিপরীতে বসে থাকবে হচ্ছে ডাব্লিউ, মানে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, খুব সিম্পল কোশ্চেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এভাবে তোমাদের কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজলের কোশ্চেন দিতে পারে। নেক্সট এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2 তে। 1 নম্বর কোশ্চেন আমরা সলভ করে দেখলাম। নেক্সট 2 নম্বর কোশ্চেন, একটা সিকোয়েন্সের কোশ্চেন। তোমাকে লজিকটাকে ধরতে হবে। এখানে বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন স্থানে বসবে। তাহলে একটু লজিকটাকে নিয়ে চিন্তা ভাবনা করো। দেখো ইনক্রিজিং অর্ডারে রয়েছে, 8 এর পর রয়েছে 18, তারপর রয়েছে 38, তারপর 78 রয়েছে, তারপর 158 রয়েছে, তারপর কোশ্চেন মার্ক। আমরা যদি 8 কে ডবল করি তাহলে আসে 16, আর 16-র সাথে আরো 2 যোগ করলে আসবে হচ্ছে 18। আমরা যদি 18 কে ডবল করি তাহলে আসবে হচ্ছে 36, 36 এর সাথে আরো 2 প্লাস করে আমরা পাবো হচ্ছে 38। 38 কে যদি আমরা ডবল করি তাহলে আসছে কত? 76, 76 এর সাথে আরো 2 প্লাস করলে আসবে হচ্ছে 78। তাহলে আমরা লজিক ধরতে পারলাম যে লজিকটা হচ্ছে যে সংখ্যাটার দ্বিগুণের সাথে আরো 2 যোগ করতে হবে। তাহলে আমি যদি কোশ্চেন মার্কের আনসারটা বের করতে চাই, তাহলে আমি এই সংখ্যাটার আগে ডবল করে নেবো আর তার সাথে 2 যোগ করে নেবো। তাহলে 158 ডবল কত? 158 ডবল হচ্ছে 316। ঠিক আছে, 158 158 ইন্টু 2 যা আসবে তার সাথে আরো তোমাকে কি করতে হবে? 2 যোগ করতে হবে। তাহলে কত আসবে এটা ক্যালকুলেট করলে? 318 আসবে। ফাইনালি 318 পেলাম 2 যোগ করার পর। আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি একটা। চলে গেলাম নেক্সট কোশ্চেন নাম্বার 3। বলছে প্লাস মানে মাইনাস, মানে যেখানে প্লাস দেখবো সেখানে মাইনাস বসাবো, যেখানে মাইনাস দেখবো সেখানে ডিভাইডেড সাইন দিয়ে দেবো, আর যেখানে ডিভিশনের সাইন দেখবো সেখানে কি করবো? মাল্টিপ্লিকেশনের সাইন দেবো, গুণের সাইন দিয়ে দেবো। বলছে গুণ মানে হচ্ছে যোগ, মানে যেখানে গুণের সাইন দেখবো সেই জায়গায় যোগ বসিয়ে দেবো। বলছে তবে নিচের প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে? তাহলে এই সাইনগুলোকে আমরা চেঞ্জ করব। তো যেমন বলা আছে ইনস্ট্রাকশনে যে প্লাস দেখলেই মাইনাস করে দেবে, তাহলে আমি এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখছি। 64, তারপর রয়েছে প্লাস, তাহলে আমি দেবো মাইনাস সাইন। মাইনাস কত লিখবো? 32। তারপর রয়েছে এখানে মাইনাসের সাইন, আর মাইনাস মানে কি দেওয়া আছে? মাইনাস মানে দেওয়া আছে ডিভিশন, ডিভাইডেড বাই কত আছে? 8। তারপর আছে মাল্টিপ্লিকেশন, আর মাল্টিপ্লিকেশন মানে কি? মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস কত আসবে? এখানে 11 আসবে। আর ডিভিশন মানে কি? ডিভিশন মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন,
কত হবে ইন্টু 3, এটাকে ক্যালকুলেট করব। তো সিম্পলিফিকেশনের যা রুল, আমরা আগে ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব, তারপর যোগের কাজ করব, তারপর বিয়োগের কাজ করব। তাহলে এখানে আমি কত পাচ্ছি দেখে নিই। 32 ডিভাইডেড বাই 8, 32 ডিভাইডেড বাই 8 মানে 4, তাহলে 64 মাইনাস 4 প্লাস এখানে কত 33। আচ্ছা 33 আর 64 যোগ হবে, কারণ সিম্পলিফিকেশনের রুল অনুযায়ী আগে এটা আর এটা যোগ হবে, তারপর সেখান থেকে 4 বিয়োগ হবে। বা তুমি এটাও করতে পারো, এটা আগে তুমি মাইনাস করে নাও, মাইনাস করে তারপর তুমি 33 যোগ করে দাও। তাহলে এটা হচ্ছে কত 60 প্লাস 33 মানে 93 হবে আনসার। তো 93 নেই অপশানে, কিন্তু 39 রয়েছে অপশানে, এটাই হয়তো উল্টে গেছে। এটা হবে হচ্ছে 93, তাহলে আনসার হবে হচ্ছে 93। অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, আমি কারেকশন করে দিলাম একটু, আনসার হয়ে যাবে হচ্ছে অপশন এ 93। নেক্সট কোশ্চেন নাম্বার 4 এ চলে যাচ্ছি আমি। বলছে নিম্নের চিত্রটিতে কতজন মহিলা স্পিকার কিন্তু প্রফেসর নন এবং কতজন প্রফেসর স্পিকার কিন্তু মহিলা নন। তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ভেন ডায়াগ্রাম। এর মধ্যে বলা আছে যে এই যে সার্কেল, এই সার্কেলের মধ্যে এই 101 জন এরা হচ্ছে স্পিকার। ঠিক আছে, শুধু স্পিকার। কিন্তু এই যে 49 জন এরা কারা? এরা হচ্ছে যে প্রফেসর আবার স্পিকারও। ঠিক আছে, এরা হচ্ছে প্রফেসরও এবং স্পিকারও, কারণ এই সার্কেলটার সাথে এই সার্কেলটা যেহেতু ইন্টারসেক্ট করেছে, তাহলে এই যে 49 এই পোর্শনটায় রয়েছে তারা কারা? তারা হচ্ছে স্পিকারও আবার প্রফেসরও। এই যে 82 শুধুমাত্র এই সার্কেলটার ভেতরে রয়েছে আর বাইরের দিকে রয়েছে, তাহলে এই 82 হচ্ছে শুধুমাত্র প্রফেসর। ঠিক আছে, যদি আমরা বলি যে 15, এই 15 জন কারা? এই 15 জন হচ্ছে তিনটে, মানে স্পিকার, প্রফেসর, মহিলা, ইন্টারসেক্টিং পার্ট তিনটে সার্কেলের। তাই তো এখানে বলা হচ্ছে কি, বলছে যে কতজন মহিলা স্পিকার আছেন, মহিলা হতে হবে আবার স্পিকারও হতে হবে, কিন্তু প্রফেসর হলে চলবে না। মানে মহিলা আর স্পিকারের ইন্টারসেক্টিং পার্টটাকে আমরা নেবো। তাহলে মহিলা আর স্পিকারের ইন্টারসেক্টিং পার্ট হচ্ছে এই গোটা অংশটা, কিন্তু এবার এখানে বলেছে যে প্রফেসরকে নেওয়া যাবে না, মানে এই সার্কেলের ভেতর যদি কোনো নাম্বার থাকে সেটাকে নেওয়া যাবে না, তার মানে 15কে নেওয়া যাবে না। তাহলে আনসার হয়ে যাবে কত 62। এটা হচ্ছে প্রথম কোশ্চেনটা, এই যে কতজন মহিলা রয়েছে কিন্তু তারা স্পিকারও হবে কিন্তু প্রফেসর হলে চলবে না, তাহলে 62 হবে। আর 62 দিয়ে আমরা দুটো অপশন পাচ্ছি, তাহলে আমরা অপশন এ অথবা অপশন ডি এর মধ্যে কোনো একটাকে কারেক্ট নেবো। এবং কতজন প্রফেসর স্পিকার রয়েছে কিন্তু মহিলা হলে চলবে না, প্রফেসর হতে হবে স্পিকারও হতে হবে, প্রফেসর হতে হবে স্পিকারও হতে হবে, মানে এই পোর্শনটা ইন্টারসেক্টিং পার্টটা, কিন্তু মহিলা হলে চলবে না, মানে 15 হলে চলবে না। ঠিক আছে, তাহলে 49। তাহলে আনসার আমরা পেয়ে যাচ্ছি অপশন ডি এরটা 62 এবং 49। অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, যেহেতু দুটো কোশ্চেন দেওয়া আছে, এক একটা অপশনে দুটো করে অপশন দেওয়া আছে। মুভ করলাম নেক্সট কোশ্চেন নাম্বার 5। একটা সিকোয়েন্স দেওয়া আছে, বলছে এমন কয়টি সংখ্যা আছে যেগুলোর ঠিক আগে একটি চিহ্ন এবং ঠিক পরে একটা জোড় সংখ্যা থাকতে হবে। বলছে আগে একটা চিহ্ন থাকবে, এমন কতগুলো সংখ্যা রয়েছে যার আগে একটা কি থাকবে, চিহ্ন থাকবে, আর পরে কি থাকবে, জোড় সংখ্যা থাকবে। তাহলে দেখো আমি এই সংখ্যাটাকে যখন আমি ধরবো, তার আগে তো আমি একটা চিহ্ন পাচ্ছি, কিন্তু পরে দেখো কোনো জোড় সংখ্যা নেই, পরে 1 রয়েছে, তাহলে আমরা 1কে জোড় সংখ্যা তো বলি না, তাহলে এই 9 তো হবে না। তাহলে এইভাবে আমাকে কাউন্ট করতে হবে এমন কতগুলো সংখ্যা যার আগে চিহ্ন থাকবে পরে জোড় থাকবে। তাহলে এখানে আমরা 4 পেলাম না, কারণ পরে স্টার রয়েছে। নেক্সট আমরা যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগে একটা চিহ্ন থাকবে পরে জোড় সংখ্যা থাকবে, এই যে 5। ঠিক আছে, এই যে 5, ঠিক আছে, 5-এর আগে দেখো একটা চিহ্ন রয়েছে আর পরে কি রয়েছে, একটা জোড় সংখ্যা রয়েছে, তাহলে 5কে আমরা কাউন্ট করব। আর আগে একটা চিহ্ন থাকবে আর পরে একটা জোড় সংখ্যা থাকবে, এই যে 4। 4-এর দেখো আগে কি আছে, একটা চিহ্ন আছে, আর পরে কি আছে, একটা জোড় সংখ্যা আছে। আর কি কোথাও পাচ্ছি এরকম? আগে একটা চিহ্ন পরে একটা জোড় সংখ্যা, এই যে 3। ঠিক আছে, দেখো 3-এর আগে কি আছে, একটা চিহ্ন আছে, আর পরে কি আছে, একটা জোড় সংখ্যা আছে। তাহলে টোটাল 3টে এরকম নাম্বার পাওয়া গেল। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি এরটা। আনসার হয়ে যাবে কি, অপশন ডি এরটা। নেক্সট কোশ্চেন নাম্বার 6। বলছে 17 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে প্রত্যেকে আলাদা আলাদা স্কোর করেছে। আচ্ছা, 17 জন শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা স্কোর। ওপর থেকে এর র্যাঙ্ক হচ্ছে 9th। ঠিক আছে, যেখানে বি এর র্যাঙ্কিং নিচের দিক থেকে 11তম। এবার একটা জিনিস বোঝো, এর র্যাঙ্ক বলছে সামনের দিক থেকে 9ম, আর বি এর র্যাঙ্ক বলছে পিছন দিক থেকে 11তম। তাহলে সামনের দিক থেকে যখন 9ম স্থান অধিকার করেছে এ, তাহলে আমরা কি বলতে পারি, এ রয়েছে 9মতম পজিশনে বা এর আগে রয়েছে 8 জন। ঠিক আছে,
আবার দেখো এখানে আমরা বলতে পারি কি বি এর র্যাঙ্ক হচ্ছে শেষের দিক থেকে 11তম, তাহলে বি এর পেছনে কজন আছে? বি এর পেছনে আছে হচ্ছে 10 জন, আর বি হচ্ছে 11তম কিন্তু শেষের দিক থেকে। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, টোটাল তো আছে 17 জন শিক্ষার্থী। তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমরা যদি এই 11 আর 9কে যোগ করি, মানে যদি এই রকম হয়, এইভাবে এর পজিশন যদি এইখানে হয় সামনের দিক থেকে নবম, তার মানে এর আগে কতজন রয়েছে? এর আগে হয়েছে 8 জন, এর আগে 8 জন আছে। বি এর র্যাঙ্ক শেষের দিক থেকে হচ্ছে 11তম, তাহলে বি কে যদি আমি এই পোর্শনে বসাই, তাহলে বি এর পেছনে আছে হচ্ছে 10 জন, এরকম 10 জন আছে হচ্ছে বি এর পেছনে। এবার আমাকে একটা জিনিস বলো, আছে 17 জন শিক্ষার্থী, তাহলে এখানে 8 জন, ওখানে 10 জন, তাহলে এখানেই তো তোমরা দেখতে পাচ্ছ যে 18 জন কভার হয়ে গেল। তাহলে ডায়াগ্রাম তো এইরকম হবে না, তাহলে ডায়াগ্রাম কিরকম হবে? শেষের দিক থেকে যখন বি কে আমি কাউন্ট করব, বি একে ছাড়িয়ে এ পাশে চলে, মানে ওভারল্যাপ করবে। ডায়াগ্রামটা এইরকম হবে, তাহলে এইরকম ডায়াগ্রাম হওয়া পসিবল না। আমরা যদি ভেবেও নিই এ আর বি এর মাঝখানে কেউ নেই, তাতেও দেখো এখানে তোমার এই ডায়াগ্রাম ওয়াইজ মিনিমাম পার্সন হয়ে যাচ্ছে 8, আর 10 হচ্ছে 18, 19, 20 জন হয়ে যাচ্ছে এই ডায়াগ্রাম ওয়াইজ। কিন্তু যেহেতু বলেছে যে শিক্ষার্থীর সংখ্যা 17 জন, তাহলে আমরা এই ডায়াগ্রামকে তো নেব না, তাহলে আমরা একটু অন্যভাবে ছবিটাকে আঁকবো। দেখো, তাহলে এ কে রাখবো আমরা এই জায়গায়, যাতে এর পজিশন সামনের দিক থেকে নবম হয়, 9th পজিশন, ঠিক আছে, 9th। আর বি এর পজিশন রাখবো হচ্ছে এই জায়গায়, যাতে বি এর পজিশন শেষের দিক থেকে যেন 11তম, এটা হচ্ছে 11th পজিশন। এবার একটা জিনিস বোঝো, দেখো বি এর পজিশন যদি 11তম হয় শেষের দিক থেকে, টোটাল 17 জন থাকার জন্য তাহলে বি এর আগে কজন আছে? বি এর আগে তাহলে আমরা বলবো যে 6 জন আছে, তাই তো। বি এর আগে কজন আছে? বি এর আগে 6 জন আছে। শেষের দিক থেকে বি যদি 11তম পজিশনে আসে, তাহলে বি এর আগে 6 জন আছে। আর এর আগে কজন আছে? এর আগে হচ্ছে 8 জন, তাহলে এদিক থেকে এদিকে কজন আছে? এদিক থেকে এদিকে আছে হচ্ছে 8 জন, 8 জন আছে, আর এ কে নিয়ে 9th। এবার এখানে বলা হয়েছে যে যেখানে বি এর র্যাঙ্ক নিচের দিক থেকে 11তম হয়ে গেছে, ওপর থেকে মানে সামনের দিক থেকে সি এর র্যাঙ্ক এর চেয়ে ভালো, মানে এর চেয়ে ভালো হবে, মানে এর আগে যাবে সি। কিন্তু আবার দেখো বলছে বি এর চেয়ে আবার খারাপ, তার মানে সি কোথায় বসবে? সি এইখানে বসবে না, সি কোথাও এইখানে কোথাও একটা বসবে। তাহলে সি এর পজিশন কি হবে? তাহলে সি এর পজিশন 9th, এটা তো প্রথমেই ভুল, কারণ পজিশন 9th কার? এর পজিশন হচ্ছে 9th, তাহলে প্রথম অপশন ভুল। আচ্ছা, সপ্তম পজিশন কি হতে পারে? দেখো সপ্তম পজিশন তো বি এর র্যাঙ্ক হচ্ছে সপ্তম। কেন বি এর র্যাঙ্ক সপ্তম? কারণ বি এর আগে রয়েছে 6 জন, তাহলে বি এর র্যাঙ্ক হচ্ছে সপ্তম, তাহলে সপ্তম আনসারও তো হতে পারে না। আর সপ্তমের থেকে ভালো আনসারও তো হতে পারে না, মানে 6th পজিশনে তো সি কখনোই বসবে না, তাহলে 8th পজিশনে বসবে। 8th পজিশনে বসবে মানে 8 ঠিক আগে থাকবে হচ্ছে সি, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 8th পজিশন, অপশন বি এরটা। চলে গেলাম নেক্সট কোশ্চেন নাম্বার 7। বলছে একটা নির্দিষ্ট কোড ভাষায় ফিলিং কে লেখা হয়েছে ডাব্লু না, এটা দুটো ভি রয়েছে, ভি ভি ইউ ও টি এম আর এটা রয়েছে, আর হেভিলি কে লেখা হয়েছে এইভাবে। তো বলছে সেই ভাষায় ফরচুনকে কিভাবে লেখা হবে? তাহলে আমাকে জিনিসটাকে একটু ভাবতে হবে। দেখো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে ডবল ই রয়েছে, এখানে ডবল ভি রয়েছে, কিন্তু পজিশনটা আলাদা আলাদা জায়গায় রয়েছে, মানে এইখানে দুটো ই রয়েছে আর দুটো ভি না এই জায়গায় রয়েছে। এক কাজ করা যাক, আমরা প্রথমে একটু লেটার গুলোকে সাজিয়ে নিই, ঠিক আছে? হয়তো এরকম রিভার্স লেটার দিয়ে হয়তো হতে পারে এখানে কোশ্চেন। তো আমরা আগে একটু লেটার গুলোকে লিখে নিই, তাহলে এ বি সি ডি আচ্ছা এবার দেখি এফ ডবল ই এল আই এন জি, ফিলিং। ফিলিংকে কিভাবে লেখা হয়েছে? ডবল ভি আছে, তারপর ইউ আছে, তারপর ও আছে, তারপর টি আছে, এম আছে, আর আর আছে। আচ্ছা এটার সঙ্গে এটা কিভাবে সম্পর্কযুক্ত আরেকটাও লিখে নিই এখানে, এইচ ই এ ভি আই এল ও আই, তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এইভাবে জেড। আচ্ছা জেড এর রিভার্স লেটার কিন্তু এ, তার মানে এর সঙ্গে জেড এর কোনো একটা সম্পর্ক থাকতে পারে।
একবার দেখিন, এটা লেখার সাথে সাথে আমার মাথায় এলো, এর সঙ্গে জেড এর যদি কোনো সম্পর্ক থাকে তাহলে এখানে ই এর রিভার্স লেটার কি ভি, একবার দেখেনি ই এর, হ্যাঁ দেখো রিভার্স লেটার হচ্ছে ভি। তাহলে একটা জিনিস বোঝা গেল যে এই লেটারটার সঙ্গে এই লেটারটা সম্পর্কযুক্ত, আর ই এর রিভার্স লেটার হচ্ছে ভি, এটার সাথে এটা সম্পর্কযুক্ত, তাহলে এটার সাথে এটা সম্পর্কযুক্ত হবে। তাহলে এফ এর সাথে দেখো তো ইউ সম্পর্কযুক্ত কিনা, হ্যাঁ দেখো এফ এর সাথে ইউ একটা সম্পর্ক তৈরি করছে, ঠিক আছে। তাহলে প্যাটার্নটা এই রকম যাচ্ছে, এইরকম এইরকম এইরকম, প্যাটার্নটা না এইরকম যাচ্ছে। আচ্ছা, এল এর রিভার্স লেটার কি, এল এর দেখো রিভার্স লেটার ও, তাহলে এটা এই পজিশনেই এসছে। আর দেখো যদি আমরা এটার পজিশন এটা যদি আমরা নিই, তাহলে এই প্যাটার্নটা এই দিকেও ফলো হবে। তাহলে জি এর রিভার্স লেটার টি কিনা দেখে নি, জি এর রিভার্স লেটার টি, হ্যাঁ তাহলে তুমি দেখো জি এর রিভার্স লেটার টি, এন এর রিভার্স লেটার হচ্ছে এম, আর আই এর রিভার্স লেটার হচ্ছে আর। তাহলে যখন আমরা এটা বুঝতেই পারছি, এটাও তোমরা একবার চেক করে দেখে নিতে পারো, না চেক করলেও কোনো প্রবলেম নেই, লজিক মিলে যাচ্ছে। এস ই তারপর বি ও আর আছে, বি ও আর আছে। দেখো এইচ এর রিভার্স লেটার এস হতে হবে, তো এইচ এর রিভার্স লেটার এস, হ্যাঁ তোমরা চেক করে দেখে নিও। ঠিক এইরকমই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, ভি এর রিভার্স লেটার হচ্ছে ই, তখন ওখানে ছিল। তাহলে এই প্যাটার্ন আমরা লক্ষ্য করছি। তাহলে সেই অনুযায়ী তোমাকে ফরচুনকে লিখতে হবে। তাহলে ফরচুনকে লেখার পদ্ধতিটা এমন হবে যে আর এর রিভার্স লেটার এখানে আসবে আই আসবে, ও এর রিভার্স লেটার এখানে আসবে এল আসবে, এফ এর রিভার্স লেটার আসবে হচ্ছে ইউ, টি এর রিভার্স লেটার এখানেই থাকবে, টি এর রিভার্স লেটার কোথায় আছে, টি এর রিভার্স লেটার হচ্ছে জি, এটা আছে ইউ, ইউ এর রিভার্স লেটার হচ্ছে, ইউ এর রিভার্স লেটার কে, ইউ এর রিভার্স লেটার হচ্ছে এফ, তাহলে এখানে আসবে এফ, ই এর রিভার্স লেটার কে, ই এর রিভার্স লেটার হচ্ছে ভি, এখানে আসবে ভি, আর এন এর রিভার্স লেটার হচ্ছে এম। তাহলে এটা আনসার হবে আই এল ইউ জি, আই এল ইউ জি, চারটে তো এখানেই রয়েছে আই এল ইউ জি, তারপর রয়েছে কি ভি রয়েছে। তাহলে আনসার কোনটা হবে, আই এল ইউ জি তারপর ভি, মানে অপশন ডি এরটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, অপশন ডি হবে হচ্ছে রাইট আনসার, শেষে এফ থাকবে তার আগে এম থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 8-এ। ডিরেকশন টেস্ট, এখানে বলা হচ্ছে পি কিউ আর এস টি নামে 5টা বাড়ি একই কলোনিতে অবস্থিত, টি কিউ এর 40 মিটার পূর্বে অবস্থিত। তাহলে বলছে টি কিউ এর 40 মিটার পূর্বে, তাহলে কিউ এমন জায়গা থাকবে যেন টি সেখান থেকে 40 মিটার পূর্বে যেন থাকে, এটা 40 মিটার, টি কে থাকতে হবে 40 মিটার পূর্বে, ওদিকটা হচ্ছে ইস্ট, এদিকটা ওয়েস্ট, উপরের দিকটা কি নর্থ আর নিচের দিকটা কি সাউথ। নেক্সট কি বলা হয়েছে, কিউ 30 মিটার দক্ষিণে, কিউ এর 30 মিটার দক্ষিণে পি অবস্থিত, কিউ এর 30 মিটার দক্ষিণে, দক্ষিণে মানে নিচের দিকে, 30 মিটার দক্ষিণে কি অবস্থিত, পি, এখানে পি রয়েছে। নেক্সট বলছে কিউ এর 40 মিটার পশ্চিমে, কিউ এর 40 মিটার পশ্চিমে আর রয়েছে, তো কিউ এর 40 মিটার পশ্চিমে আর রয়েছে। আর কি বলেছে, কিউ এস এর 35 মিটার দক্ষিণে আছে, মানে কিউ কে দক্ষিণে থাকতে হবে এস এর, তাহলে এস উত্তরে আছে, 35 মিটারের গ্যাপ আছে এখানে, ঠিক আছে। এবার চেয়েছে কি টি এর প্রসঙ্গে, মানে টি এর রেসপেক্টে আর কোন দিকে, দেখো টি এর রেসপেক্টে আর কিন্তু পশ্চিম দিকে রয়েছে, এদিকটা হচ্ছে ওয়েস্ট, তাহলে টি এর রেসপেক্টে আর কোন দিকে রয়েছে, পশ্চিমে রয়েছে, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি এর পশ্চিম দিকে, অপশন বি হবে রাইট আনসার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, কোয়ালিটি শব্দের প্রতিটি বর্ণকে বর্ণাক্রমিকভাবে সাজালে কয়টি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাহলে বলছে যে এই শব্দের লেটারগুলোকে যদি আমরা অ্যালফাবেটিক্যালি যদি সাজাই তাহলে কটা অক্ষর অপরিবর্তিত, মানে পজিশন চেঞ্জ করবে না। তাহলে কোয়ালিটি শব্দটাকে আমি আরেকবার লিখছি এখানে, দেখো অ্যালফাবেটিক্যালি প্রথমে আসবে হচ্ছে এ, এরপর আসবে হচ্ছে কে এল, আই আসবে, তারপর আসবে এল, তারপর আসবে হচ্ছে কে কিউ আসবে, ঠিক আছে, কিউ এর পর আসবে হচ্ছে ইউ আসবে, এস টি আসবে, তারপর ইউ আসবে, তারপর ওয়াই আসবে। দেখেন অ্যালফাবেটিক্যালি এইভাবে জিনিসটা অ্যারেঞ্জ হবে। তো এইভাবে যদি অ্যারেঞ্জ হয় তাহলে কোন লেটারগুলোর পজিশন অপরিবর্তিত থাকলো, দেখো লেটারের পজিশন অপরিবর্তিত রয়েছে হচ্ছে ওয়াই এর পজিশন অপরিবর্তিত আছে,
আর কোনো পজিশন অপরিবর্তিত কি আছে? আর কোনো পজিশন কিন্তু অপরিবর্তিত নেই, সবই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওয়াই সেম পজিশনে রয়েছে, তাহলে আনসার হবে হচ্ছে 1, মানে সি এরটা। একটাই লেটার রয়েছে যার পজিশন কিন্তু অপরিবর্তিত রয়েছে। নেক্সট চলে যাই কোশ্চেন নাম্বার 10। বলছে একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মোবাইলকে এইভাবে লেখা হয়েছে 18, কোড দিয়েছে, মোবাইলের কোড হচ্ছে 18, টেলিভিশনের কোড দিয়ে দিয়েছে 30, তো সেইভাবে কম্পিউটারের কোড কি হবে? তো দেখো এখানে মোবাইলে হচ্ছে টোটাল 6খানা লেটার, ঠিক আছে, মোবাইলে 6খানা লেটার, 1 2 3 4 5 6, 6খানা লেটার। সেই 6-এর 3 গুণ হচ্ছে 18, 6-এর 3 গুণ 18। এখানে দেখো টেলিভিশনে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা লেটার রয়েছে, তো সেই 10-এর 3 গুণ হচ্ছে 30। তাহলে কি হচ্ছে, এখানে লেটারের সংখ্যার সাথে 3 গুণ হয়ে যাচ্ছে, তার কোড তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কম্পিউটারে টোটাল কতগুলো লেটার রয়েছে? 8টা লেটার রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার রয়েছে। তাহলে 8-এর 3 গুণ হয়ে যাবে হচ্ছে 24, মানে অপশন সি এরটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে ক্লিয়ার হয়েছে? আমরা টোটাল 10টা কোশ্চেন সলভ করলাম। তো এইরকমই তোমাদের কিন্তু 10টা কোশ্চেন এক্সামে তোমরা দেখতে পাবে, আর কোশ্চেনগুলোকে কিন্তু প্রত্যেকটা কারেক্ট করতে হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের বলা হয়েছে বন্ধুদের সঙ্গে এই জিনিসগুলোকে একটু শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান, কিপ লার্নিং।